Hello students, welcome to another video lecture of biology class. So our today's topic is ribonucleic acid, that is the RNA. So nucleic acid পড়ানোর সময় আমরা বলেছিলাম যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দ্যাট ইজ দ্য ডিএনএ, অ্যান্ড ডিএনএ আমরা আগের লেকচারে কমপ্লিট করে এসেছি। টোটাল ডিএনএ স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার, ফাংশন, ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ, ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডিএনএ সমস্ত কিছু আমরা কমপ্লিট করে এসেছি। সো এখন আমরা নেক্সট নিউক্লিক অ্যাসিড অর্থাৎ সেকেন্ড টাইপ অফ যে নিউক্লিক অ্যাসিডটা রয়েছে দ্যাট ইজ দ্য রাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা সম্পর্কে ডিসকাস করব। So ribonucleic acid, it is a polymer of ribonucleotide linked together by phosphodiester bond. অর্থাৎ এই যে রাইবোনিউক্লিওটাইডগুলো, এগুলো অসংখ্য রাইবোনিউক্লিওটাইড থাকবে যেগুলো ফসফোডাইএস্টার লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে আরএনএ গঠন করছে বা রাইবোনিউক্লিক অ্যাসিড গঠন করছে। নিউক্লিক অ্যাসিড মানেই আমরা বলেছিলাম নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে যেটা নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়। এবার ডিএনএর ক্ষেত্রে ডিএনএ ইজ দ্য পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের পলিমার হচ্ছে ডিএনএ, আর রাইবোনিউক্লিওটাইডের পলিমার হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে, ঠিক আছে। সো এবং এখানে আমরা ডিএনএর ক্ষেত্রে যেরকমভাবে দেখিয়েছিলাম যে নিউক্লিওটাইডগুলো যেরকমভাবে ফসফোডাইএস্টার বন্ড দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছিল, এক্ষেত্রেও সেম কন্ডিশনেই কিন্তু হবে, অর্থাৎ এক্ষেত্রে সেম কন্ডিশনে রাইবোনিউক্লিওটাইডগুলো ফসফোডাইএস্টার বন্ধনীর দ্বারা যুক্ত হবে। অ্যান্ড একটা রাইবোনিউক্লিওটাইড আমরা যদিও অলরেডি এগুলো পড়ে এসেছি, তাও আমি আর একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। সো এ রাইবোনিউক্লিওটাইড ইন দ্য আরএনএ চেন কন্টেন্টস কী কী দিয়ে গঠিত হবে রাইবোনিউক্লিওটাইড? পেন্টোজ সুগার হিসাবে কি থাকবে? রাইবোজ থাকবে। সো পেন্টোজ সুগার হিসাবে কম্পেয়ার যদি করি, ডিএনএতে কে ছিল পেন্টোজ সুগার হিসাবে? ডিঅক্সিরাইবোজ, অ্যান্ড আরএনএতে কে থাকছে পেন্টোজ সুগার হিসাবে? রাইবোজ থাকছে। একটা নাইট্রোজেন বেস থাকবে, এবং নাইট্রোজেন বেস যেটা থাকবে, একটা যেটা থাকবে সেটা নাইট্রোজেন বেস, 4 রকমের নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন এবং সাইটোসিন, এই 4টের মধ্যে যে কোনো একটা নাইট্রোজেন বেস থাকবে, মানে একটা নিউক্লিওটাইডে একটা নাইট্রোজেন বেস থাকবে। আর টোটাল আরএনএ গঠন করতে গেলে এই 4টে নাইট্রোজেন বেস লাগে, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন, অ্যান্ড তার সঙ্গে ফসফেট অ্যাড হবে। এখানে একটা আমরা ডিএনএর সঙ্গে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ডিএনএর ক্ষেত্রে কিন্তু কোনো ইউরাসিল প্রেজেন্ট ছিল না। ইউরাসিলের জায়গায় ডিএনএতে কে প্রেজেন্ট ছিল? থাইমিন প্রেজেন্ট ছিল। সো আমাদেরকে মনে রাখতে হবে যে ইন কেস অফ আরএনএ থাইমিনের জায়গায় কে আসছে? ইউরাসিল আসছে। সো থাইমিন রিপ্লেসড হচ্ছে বাই ইউরাসিল। বাকি কিন্তু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এটা আমরা ডিএনএর ক্ষেত্রেও দেখেছিলাম এই নাইট্রোজেন বেসগুলো থাকছিল, এবং আরএনএর ক্ষেত্রেও অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকছে। একটা শুধু বেসের পরিবর্তন ঘটছে, ডিএনএর ক্ষেত্রে যেখানে থাইমিন রয়েছে এখানে কিন্তু থাইমিনের পরিবর্তে পিরিমিডিন হিসাবে ইউরাসিল থাকছে। তো রাইবোনিউক্লিওটাইড, তাহলে আরএনএর ক্ষেত্রে রাইবোনিউক্লিওটাইড কিভাবে গঠিত হচ্ছে? আর রাইবোজ সুগার থাকছে, নাইট্রোজেন বেস থাকছে অ্যান্ড ফসফেট থাকছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা তো গেল কেমিক্যাল স্ট্রাকচার রাইবোনিউক্লিওটাইডের, আরএনএর কেমিক্যাল স্ট্রাকচার। এরপর আসি আমরা ফিজিক্যাল স্ট্রাকচারে। ডিএনএর ক্ষেত্রে আমরা ফিজিক্যাল স্ট্রাকচার কি বলেছিলাম? ডিএনএর ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্রাকচার আমরা বলেছিলাম ইট ইজ এ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। দুটো তন্ত্রী ছিল, দুটো পলিনিউক্লিওটাইড চেন থাকবে, দিয়ে একটা ডিএনএ তৈরি হবে। বাট আরএনএর ক্ষেত্রে আরএনএ ইজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। আরএনএ হলো একতন্ত্রী, একটাই পলিনিউক্লিওটাইড চেন দ্বারা গঠিত হবে, এবং পলিনিউক্লিওটাইডটা হচ্ছে রাইবোনিউক্লিওটাইড। সো একটাই পলি রাইবোনিউক্লিওটাইড চেন দ্বারা গঠিত হবে। বাট কিছু কিছু ডিফারেন্স রয়েছে, কিছু কিছু এক্সেপশনাল কেস রয়েছে, যেমন এখানে একটা ভাইরাস রয়েছে, যে ভাইরাসটা হচ্ছে রিও ভাইরাস। সো এই যে রিও ভাইরাস, এই রিও ভাইরাসের ক্ষেত্রে আমরা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দেখতে পাবো। সো রিও ভাইরাসের যে আরএনএটা হয় সেটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। তাহলে আমরা কি বললাম যে ইন মোস্ট অফ দি কেসেস, মানে ম্যাক্সিমাম কেসেই আরএনএটা কি হচ্ছে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড হচ্ছে। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয় কিন্তু আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। কিন্তু কিছু এক্সেপশনাল কেস রয়েছে যেখানে আরএনএকেও আমরা ডাবল স্ট্র্যান্ডেড দেখতে পাবো, অর্থাৎ দুটো পলিনিউক্লিওটাইড চেন দ্বারা গঠিত হবে। সেই রকম একটা এক্সাম্পল দিলাম কি, রিও ভাইরাসের ক্ষেত্রে এরকম ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দেখতে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হলেও এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে বেশিরভাগ আরএনএর ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ওই একটা তন্ত্রীর অন্তর্গতই
বেসগুলো নিজেদের মধ্যে বন্ধনী গঠন করে, অনেক সময় বন্ধনী গঠন করে, অর্থাৎ কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং গঠন করে এবং গঠন করে ফোল্ডেড বা ভাঁজের মতো একটা স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার তৈরি করে। So most types of RNA molecules show extensive intramolecular base pairing. Intramolecular মানে ইন্ট্রামলিকিউলার আমরা আলফা হেলিক্স পড়ানোর সময় বলেছিলাম, ইন্ট্রামলিকিউলার মানে হচ্ছে যে যখন উইদিন এ মলিকিউল, অর্থাৎ একটা মলিকিউলের অন্তর্গত, এবার একটা মলিকিউল কোন মলিকিউল? আরএনএ মলিকিউল। একটা আরএনএ মলিকিউলের অন্তর্গতই বেস, তারা নিজেদের মধ্যে বন্ধনী গঠন করছে, হাইড্রোজেন বন্ধনী গঠন করছে, দিয়ে কমপ্লিমেন্টারি একটা বেস পেয়ারিং গঠন করছে ডিএনএর মতো। কিন্তু পার্থক্য হচ্ছে ডিএনএতে ডাবল স্ট্র্যান্ডেড ছিল, অর্থাৎ দুটো ডিএনএ মলিকিউলের দুটো হচ্ছে স্ট্র্যান্ডের অন্তর্গত বেসগুলো নিজেদের মধ্যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং গঠন করছিল, এখানে একটার মধ্যেই গঠন করবে। সো সেই দিয়ে এরকম একটা 3D বা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করবে, সেটাকে বলছি, সেটা হচ্ছে আরএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সিঙ্গেল স্ট্র্যান্ডেড হলেও এইরকম ধরনের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তো এইখানে আমরা স্ট্রাকচারটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার আমরা দেখাচ্ছি আরএনএর ক্ষেত্রে। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড, কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড হলে এটা স্ট্রেট হয়নি, এরকম হেলিক্যাল টাইপের, মানে স্পাইরালি অ্যারেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। অ্যান্ড আমরা জানি যে এই যে ব্ল্যাক কালার দিয়ে আমি যেটা দেখিয়েছি, অর্থাৎ এইটা হচ্ছে ব্যাকবোন। ব্যাকবোনটা কি দিয়ে তৈরি হয়? সুগার ফসফেট দিয়ে। আর এইগুলো কি? নাইট্রোজেন বেস। তো এইগুলো হচ্ছে রেড কালার যেটা দেখানো হচ্ছে নাইট্রোজেন বেস, কয়েলড হয়েছে, সেই জন্য এই নাইট্রোজেন বেসগুলো এইরকমভাবে অ্যারেঞ্জড হয়েছে। সো এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এবার এই সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যেই, অর্থাৎ এই স্ট্র্যান্ডে এখানে যে বেসগুলো ছিল আর এখানে যে বেস, একটা স্ট্র্যান্ডের মধ্যেই যে বেসগুলো রয়েছে তারা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং গঠন করে নিয়েছে। এবং এই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং কার সঙ্গে কার হবে না, যেমন আমরা বলেছিলাম ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিনের সঙ্গে যেমন থাইমিনের বেস পেয়ারিং হয়, এইখানে হয়ে যাবে অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল, যেহেতু থাইমিন তো প্রেজেন্ট থাকে না। অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। সো এই জায়গায় এইরকমভাবে বেস পেয়ার গঠন করে, মানে একটাই আরএনএ মলিকিউল, সেই আরএনএ মলিকিউলের এইখানের অ্যাডেনিন, এইখানে হতে পারে এখানের অ্যাডেনিন, এখানের ইউরাসিলের সঙ্গে বন্ধনী গঠন করেছে, আবার এখানের গুয়ানিন, এখানে সাইটোসিনের সঙ্গে বন্ধনী গঠন করেছে। ফলে এইরকম একটা ফোল্ডিং স্ট্রাকচার হয়ে গেছে, অর্থাৎ এইরকম স্ট্রেট ছিল, স্ট্রেট লাইন ছিল, দেখাচ্ছি। তো এইরকম একটা স্ট্রেট সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল। সিঙ্গেল স্ট্যান্ডার্ডের দ্বারা এখানে এ আছে আর এইখানে ইউ আছে। সো এদের মধ্যে একটা ইন্ট্রামলিকিউলার একটা বন্ড ফর্মেশন হচ্ছে, বা এখানে জি আছে আর এখানে হচ্ছে সি আছে। তাহলে এই স্ট্রাকচারটা কেমন হয়ে যাবে এরপর না, এই এ যদি ইউ এর সঙ্গে বন্ধনী গঠন করে আর জি যদি সি এর সঙ্গে বন্ধনী গঠন করে, তাহলে এইরকম ধরনের একটা ফোল্ডিং স্ট্রাকচার দেখতে পাবো আমরা। তার মানে এইখানের এটা এই ইউরাসিলের সঙ্গে এইরকমভাবে গঠন করলো, অ্যান্ড এখানে জিটা এরকমভাবে সি এর সঙ্গে গঠন করলো। সো সেটাই আমি এইখানে দেখিয়েছি, এই স্ট্রাকচারটা আমি সেটাই দেখিয়েছি যে সিঙ্গেল স্ট্র্যান্ড, এইরকম সিঙ্গেল স্ট্র্যান্ড ছিল, সিঙ্গেল স্ট্র্যান্ড আবার কখনো কখনো নিজেদের মধ্যে বন্ধনী গঠন দেয়, দিয়ে এরকম ফোল্ডিং হয়ে যায়, অর্থাৎ কয়েল টাইপের হয়ে যায় এরকম। এরপর আসি আমরা এরকম পলিনিউক্লিওটাইড চেনটা আমরা এখানে দেখাচ্ছি, যেটা আমরা ডিএনএর ক্ষেত্রে দেখিয়েছিলাম সেম জিনিস। এখানে সিম্পল বেস একদম হচ্ছে সিম্পলিফাই ফর্মে দেখিয়েছি। এটা পেন্টোজ সুগার, রাইবোজ সুগার। সো রাইবোজ সুগারের ক্ষেত্রে এটা 1 প্রাইম কার্বন নাইট্রোজেন বেস আছে, আর এটা হচ্ছে 2 প্রাইম। 2 প্রাইমের নিচের দিকে কি থাকবে? হাইড্রক্সিল। আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে এটাই হয়ে যেত কি? হাইড্রোজেন হয়ে যেত। সো এরকম ওইচ এখানে থাকছে, অ্যান্ড 1 প্রাইম কার্বনে নাইট্রোজেন বেস থাকছে, 5 প্রাইমে কে থাকছে? ফসফেট। এখানে রেড কালার দিয়ে যেটা গোল মতো দেখানো হয়েছে এটা ফসফেট। সো আগেন এই নিউক্লিওটাইডের ক্ষেত্রে বা এই পেন্টোজ সুগারের ক্ষেত্রে 3 প্রাইমের হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে অপর নিউক্লিওটাইডের 5 প্রাইমের ফসফেট গ্রুপটা অ্যাটাচ হয়েছে, এইভাবে একটা চেন তৈরি করছে, সিঙ্গেল একটা স্ট্র্যান্ড তৈরি করছে। একইভাবে স্ট্রাকচার দিয়ে যদি দেখা, এটা রাইবোজ সুগার, অ্যান্ড এই রাইবোজ সুগারের 2 প্রাইম কার্বনে কি আছে? হাইড্রক্সিল গ্রুপ আছে। 5 প্রাইম কার্বনের সঙ্গে কে যুক্ত আছে? ফসফেট গ্রুপ। অ্যান্ড এই নিউক্লিওটাইড বা এই রাইবোজ সুগারের 3 প্রাইমের হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে অপর রাইবোজ সুগারের 5 প্রাইমের ফসফেট গ্রুপটা যুক্ত হয়েছে, যেটা আমরা সব ডিএনএর ক্ষেত্রেও দেখিয়েছি। সো এইভাবে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং এখানে 1 নম্বর 1 প্রাইম কার্বনের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন বেস যুক্ত আছে। নাইট্রোজেন বেসের নাম দিয়েছি আমি, এখানে ধর অ্যাডেনিন আছে, এখানে গুয়ানিন রয়েছে, ইউরাসিল রয়েছে, সাইটোসিন রয়েছে। সো আগেন ইউরাসিল আমি মার্ক করছি। এখানে আরএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকছে, কিন্তু ডিএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকে না, ডিএনএর ক্ষেত্রে থাইমিন থাকে। সো এইভাবে স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং একইভাবে এরকম ধরনের একটা পলিনিউক্লিওটাইড চেন তৈরি হলে
এখানে লাস্টের যে একটা এন্ড আমরা কি দেখতে পাবো, একটা এন্ডে আমরা দেখতে পাচ্ছি 3' হাইড্রক্সিল গ্রুপটা ফ্রি কন্ডিশনে রয়েছে এবং অপর এন্ডে যে 5' ফসফেট গ্রুপটা সেটা ফ্রি কন্ডিশনে রয়েছে, কোনো নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হয়নি, আর এখানেও কোনো নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হয়নি। সো সেই জন্য এদের ক্ষেত্রেও আরএনএর ক্ষেত্রেও আমরা কি পাবো, একটা পোলারিটি পাবো। সো এরকম ধরনের একটা পোলারিটি আসছে, যে পোলারিটির একটা এন্ডকে আমরা 5' এন্ড বলবো আর একটা এন্ডকে আমরা 3' এন্ড বলবো। সো এইগুলো আমরা সব হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে পড়ে এসেছি, সেম হবে, এখানেও সেম হবে। তাহলে এখানে যে আমরা স্ট্র্যান্ডটা দেখিয়েছি, এই স্ট্র্যান্ডটা আমরা এরকম দেখাতে পারি, দিস ইজ 5' অ্যান্ড দিস ইজ 3'। উল্টোটাও হতে পারতো, এটা 3' আর ওইটা 5'ও হতে পারতো। একইভাবে এখানে যে কয়েলিংটা হয়েছে, তাহলে এটা যদি 5' হয়, এই দিকটাই হয়ে যাবে কি 3'। সো এটা একটাই জাস্ট মলিকিউল কয়েলড হয়ে গেছে এরকমভাবে। সো এটা হচ্ছে আরএনএর স্ট্রাকচারের ক্ষেত্রে গেল। নেক্সট হচ্ছে আরএনএ কোথায় দেখতে পাওয়া যায়। আরএনএ ইজ মেনলি প্রেজেন্ট আইদার অ্যাজ ফ্রি ফর্ম ইন সাইটোপ্লাজম অর ইন সাম সেল অর্গানেলস লাইক মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম অ্যান্ড প্লাস্টিড। আরএনএ সাধারণত সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়, আবার ইউক্যারিওটিক কোষের কিছু যে অঙ্গাণু রয়েছে যেমন মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড তাদের ক্ষেত্রে দেখা যায়, এবং ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দুটো কোষের মধ্যে এক ধরনের অঙ্গাণু দেখতে পাওয়া যায় যেটাকে রাইবোজোম বলা হচ্ছে। সেই রাইবোজোমের মধ্যেও আরএনএ প্রেজেন্ট থাকে। সো আরএনএ নর্মালি সাইটোপ্লাজমে ফ্রি অবস্থায় থাকছে, আবার কিছু কিছু অর্গানেলের ক্ষেত্রেও থাকছে। ডিএনএ কোথায় থাকে আমরা বলেছিলাম, ডিএনএ বলেছিলাম নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকে, অর্থাৎ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকছে, ক্রোমোজোমের মধ্যে। সো এটাও একটা আরএনএ অ্যান্ড ডিএনএর একটা ডিফারেন্স আমরা বলতে পারি। নেক্সট আসি আমরা এবার টাইপস অফ আরএনএ। আরএনএ কে তার ফাংশনের উপর ডিপেন্ড করে, অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশন, আরএনএ কি ধরনের ফাংশন করছে, সো অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশন আরএনএ কে দুভাগে ভাগ করা হয়। কি ধরনের কাজ করছে তার উপর ডিপেন্ড করে আরএনএ কে দুভাগে ভাগ করছি। ফার্স্ট কি, জেনেটিক আরএনএ, আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে ইট অ্যাক্টস অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ আরএনএ যদি জেনেটিক পদার্থ হিসাবে কাজ করে তাহলে সেই আরএনএ কে বলবো আমরা জেনেটিক মেটেরিয়াল। এর আগে লেকচারে আমরা বলে এসেছিলাম ডিএনএ এর মেন ফাংশন হচ্ছে অলমোস্ট অল অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে থাকে, এবং কিছু এক্সেপশনাল বলেছিলাম যে যেখানে কিছু ভাইরাস রয়েছে সেই ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল হিসাবে ডিএনএ না থেকে আরএনএ থাকে। তাহলে এখানে সেটাই আমরা বলছি যে যে ভাইরাসগুলো, কিছু ভাইরাস আছে তাদের ক্ষেত্রে আরএনএ ফাংশন করছে কি না অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল মানে আমরা বলেছিলাম যে জিন বহন করবে, জিন সমস্ত বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন, সেই জিন বহন করবে। তাহলে যদি আরএনএ এরকম অর্গানিজমের দেহেতে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে থাকে তাহলে সেই আরএনএ কে বলবো আমরা জেনেটিক আরএনএ। এবং জেনেটিক আরএনএ কোথায় দেখতে পাবো আমরা, সাম ভাইরাসেস, অর্থাৎ কিছু ভাইরাস ছাড়া বাকি সবার দেহেতে জেনেটিক মেটেরিয়াল হিসাবে আরএনএ কাজ করে না, ডিএনএ কাজ করে। অ্যান্ড সেকেন্ড টাইপটা কি, নন জেনেটিক আরএনএ, তার মানে জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করবে না, এখানে অন্য কোনো কাজ করবে। কি কাজ করছে এখানে না, হেল্প ইন প্রোটিন সিনথেসিস। সো প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। আগের দিন আমরা বলেছিলাম ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ, আরএনএ আবার কি করে, প্রোটিন তৈরি করতে সাহায্য করে, এবং এই প্রোটিনটা সমস্ত কাজ করে। আমরা বলেছিলাম ডিএনএ ইজ দ্য ডিরেক্টর অ্যান্ড আরএনএ ইজ দ্য প্রোটিন ইজ দ্য অ্যাক্টর। তাহলে এই আরএনএ অ্যাকচুয়ালি ডিএনএর নির্দেশে প্রোটিন সংশ্লেষ করে যে আরএনএগুলো, তাদেরকে বলবো আমরা নন জেনেটিক আরএনএ। আর এই নন জেনেটিক আরএনএ আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটাকে সংক্ষেপে এমআরএনএ বলছি, ট্রান্সফার আরএনএ, সংক্ষেপে টিআরএনএ বলছি, অ্যান্ড রাইবোজোমাল আরএনএ, যেটাকে সংক্ষেপে আরআরএনএ বলছি। সো প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে আমরা ডিটেলসে ডিসকাস করব। সো ফার্স্টে আমরা রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ সম্পর্কে ডিসকাস করব এখন। সো রাইবোজোমাল আরএনএ और আরআরএনএ। রাইবোজোমাল আরএনএ আর আরআরএনএ নামটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটার নাম কেন রাইবোজোমাল আরএনএ হয়েছে। তার কারণ হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে একটা অর্গানেল থাকে যেটাকে বলা হয় রাইবোজোম। সেই রাইবোজোম গঠনের মুখ্য উপাদান বা মেন উপাদান হচ্ছে যে আরএনএটা, সেইটাই হচ্ছে আরআরএনএ। তো সেটা আমরা একটু পরে আসছি। প্রথমে আমরা দেখি যে দিস টাইপ অফ আরএনএ ইজ ডিসকভার্ড বাই কুনজি। সো বিজ্ঞানী কুনজি এই ধরনের আরএনএ আবিষ্কার করেছিলেন, আরআরএনএ আবিষ্কার করেছিলেন, এবং ইট ইজ দ্য লার্জেস্ট অর লংগেস্ট আরএনএ অ্যান্ড মোস্ট অ্যাবান্ডেন্ট টাইপ অফ আরএনএ।
অর্থাৎ এই যে 3 প্রকার নন জেনেটিক আরএনএ আমরা বললাম, mRNA, rRNA, tRNA, এই 3 প্রকার আরএনএর মধ্যে সব থেকে লার্জেস্ট আরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এবং সব থেকে বেশি থাকে কোষের মধ্যে যত আরএনএ দেখতে পাওয়া যাচ্ছে, 3 প্রকার যে আরএনএ দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে সব থেকে বেশি যে আরএনএটা থাকে, যে পরিমাণ আরএনএটা থাকে সেটা হচ্ছে rRNA। সো এটা 80% থাকে, অর্থাৎ টোটাল আরএনএর 80%টাই হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এবং ইট ইজ দ্য মেন কম্পোনেন্টস অফ রাইবোজোম। রাইবোজোম যে অর্গানেলসটা, এটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক বোথ সেলে দেখতে পাই আমরা। সো রাইবোজোমের মেন উপাদান বা রাইবোজোম গঠনের প্রধান উপাদান হচ্ছে rRNA, এবং সেই জন্য যেহেতু রাইবোজোম গঠনে এই আরএনএটা সাহায্য করছে, সেই জন্যই এর নামটা হচ্ছে rRNA, দ্যাট ইজ রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ মানে যেই আরএনএ রাইবোজোম গঠনে সাহায্য করছে সেটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। যে এবার বলি রাইবোজোম যেটা আছে, এই রাইবোজোম অ্যাকচুয়ালি দুটো অংশ নিয়ে গঠিত হয়। রাইবোজোম এই যে অর্গানেলটা, এটা একটা সেল অর্গানেল, এই রাইবোজোমটা দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে এই rRNA আর একটা হচ্ছে প্রোটিন। সো রাইবোজোম অ্যাকচুয়ালি বেসিক্যালি রাইবোজোম দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে rRNA আর একটা হচ্ছে প্রোটিন। তার মধ্যে rRNA এর পরিমাণ বেশি থাকে এবং প্রোটিনের পরিমাণ কম থাকে। আচ্ছা, এবার রাইবোজোমের উপর ডিপেন্ড করে rRNA এর অনেকগুলো আমরা ভাগ দেখতে পাই। ফার্স্ট অফ অল রাইবোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করছি, কি না, রাইবোজোম ইন প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক কোষে এক ধরনের রাইবোজোম দেখতে পাই, আর রাইবোজোম ইন ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক কোষে আরেক ধরনের রাইবোজোম দেখতে পাই। যেটা প্রোক্যারিওটিক কোষে যে রাইবোজোমটা দেখতে পাই সেটাকে বলা হয় 70S টাইপ, অ্যান্ড ইউক্যারিওটিক কোষে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 80S টাইপ। আচ্ছা, এবারে এইটাকে একটু আমাদেরকে বুঝতে হবে। সো রাইবোজোমের যদি আমরা স্ট্রাকচার দেখাই, তাহলে স্ট্রাকচারটা এইরকম ধরনের একটা হয়, যে এইরকম ধরনের উপরের একটা স্ট্রাকচার দেখাচ্ছি, এটা হচ্ছে লার্জ সাব ইউনিট, আর নিচের একটা স্ট্রাকচার স্মল সাব ইউনিট, অর্থাৎ দুটো এরকম একক নিয়ে গঠিত। যদিও আমার স্ট্রাকচারটা অনেকটা বার্গার টাইপের হয়ে গেছে, যাই হোক। সো অ্যাকচুয়ালি এইরকমই একটা স্ট্রাকচার হয়, যেখানে লার্জ একটা, অর্থাৎ এটা দেখতে পাচ্ছি উপরেরটা একটা বড় একটা গঠন আর নিচেরটা একটা ছোট গঠন। সো বড় যে স্ট্রাকচারটা এটাকে লার্জ সাব ইউনিট বলে, আর ছোট যে স্ট্রাকচারটা সেটাকে স্মল সাব ইউনিট বলা হয়। ঠিক আছে, সো এই দুটো অধ একক নিয়ে গঠিত হচ্ছে। আচ্ছা, এই টোটালটাকে বলছি আমরা 70S রাইবোজোম। টোটাল যেই দুটো উপর আর নিচে মিলিয়ে গঠিত হচ্ছে এটা হচ্ছে 70S রাইবোজোম। এটা কোথায় দেখতে পাবো আমরা? প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখতে পাবো। এবার এই 70S এটা অ্যাকচুয়ালি কি, 70S বলতে এখানে বলা হয় S is the Wedberg unit used to measure the sedimentation rate of a particle during centrifugation। তার মানে অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকেলকে যদি সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ হচ্ছে, সেন্ট্রিফিউজ মানে হচ্ছে যে এক ধরনের যন্ত্র থাকে যেটা হচ্ছে রোটেটরি মেশিনের মতো, মানে ঘূর্ণন যন্ত্র টাইপের, অর্থাৎ ঘুরবে। সো সেই রকম এক ধরনের যন্ত্রের মধ্যে যদি কোনো একটা পার্টিকেল দেয়া হয় তাহলে সেটা রোটেট করবে। রোটেট করার পর যখন ওই পার্টিকেলগুলো নিচে থিতিয়ে পড়ছে, অর্থাৎ ওই যন্ত্রটার নিচে থিতিয়ে পড়ছে, যে এই থিতিয়ে পড়ার যে রেটটা সেটা যে একক দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় এস অর ভেডবার্গ ইউনিট, বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টও আমরা বলতে পারছি। So S is the Wedberg unit used to measure the sedimentation rate of a particle during centrifugation. So যখন সেন্ট্রিফিউজ হচ্ছে, অর্থাৎ একটা পার্টিকেলকে খুব জোরে ঘুরিয়ে, একটা মেশিন সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে খুব জোরে ঘুরিয়ে দেওয়ার পর তারপর সেই পার্টিকেলটা নিচে থিতিয়ে পড়ার তার যে রেটটা বা হারটা, সেটা যে ইউনিট দ্বারা প্রকাশ করা হয় সেটাকে ওয়েডবার্গ ইউনিট বলছি। তার মানে এই যে প্রোক্যারিওটিক কোষে যে রাইবোজোমটা দেখতে পাবো, সেই রাইবোজোম টোটালটা নিয়ে আপাতত এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো টোটাল এই পার্টিকেলটা, টোটাল রাইবোজোমটাকে যদি আমি সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ করলে এটার যে সেডিমেন্টেশন রেট যেটা হবে সেটা 70S হবে, 70S। এবার এইটা তো দুটো অধ একক নিয়ে তৈরি, একটা লার্জ অধ একক আর লার্জার, আর একটা হচ্ছে স্মলার। তো দুটোকে যদি আমি পৃথক করে নিই, অর্থাৎ এইরকমভাবে লার্জটাকে আলাদা করে নিলাম, লার্জ, এই লার্জটাকে যদি এবার সেন্ট্রিফিউজ করি তাহলে এর সেডিমেন্টেশন রেটটা হয়ে যাবে কি 50S, আর স্মলটাকে যদি আলাদাভাবে সেডিমেন্ট করি তাহলে এইটা হয়ে যাবে কি 30S। দুটো যখন একসঙ্গে থাকছে তখন এইটার সেডিমেন্টেশন কি হয়ে যাবে, সেডিমেন্টেশন রেটটা কি হয়ে যাচ্ছে 70S।
সো সেই জন্য প্রোক্যারিওটিক কোষের যে রাইবোজোমটা থাকে সেটাকে বলা হয় 70S রাইবোজোম, এবং 70S রাইবোজোমের মধ্যে যেটা লার্জেস্ট সাব ইউনিট সেটা হচ্ছে 50S অ্যান্ড হচ্ছে স্মলারটা হচ্ছে 30S। তো এই যে প্রোক্যারিওটিক কোষের যে 70S টাইপের যে রাইবোজোম, সেই 70Sকে আমরা আবার দুটো সাব ইউনিটে ভাগ করছি, একটা হচ্ছে 50S সাব ইউনিট আর একটা হচ্ছে 30S সাব ইউনিট। এই 50S সাব ইউনিটটা দুটো RRNA দিয়ে গঠিত হয়, যেই একটা RRNA হচ্ছে 23S আর আরেকটা RRNA হচ্ছে 5S। সেম জিনিস, অর্থাৎ এই RNAটাকে, এই RNA মলিকিউলটাকে যদি সেন্ট্রিফিউজ করি তাহলে তার সেডিমেন্টেশন যে রেটটা হবে সেটা 23, আর এই RNAটাকে যদি সেন্ট্রিফিউজ করি তাহলে তার সেডিমেন্টেশন রেটটা হবে 5। সো এখানে 50Sটা দুটো RRNA দিয়ে গঠিত, যেটা একটা হচ্ছে 23S RRNA আর একটা হচ্ছে 5S RRNA। আর 30S যে সাব ইউনিটটা আছে, মানে স্মলার যে সাব ইউনিটটা আছে, সেটা একটাই RRNA দিয়ে গঠিত, যেটা হচ্ছে 16S RRNA। তো এটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে গেল। এরপর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একইভাবে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে রাইবোজোমটা দেখা যায় সেটা হচ্ছে 80S টাইপ। সো সেম মিনিং, তার মানে হচ্ছে ওই টোটাল রাইবোজোমটাকে, ইউক্যারিওটিক রাইবোজোমকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি তাহলে সেটা হচ্ছে তার সেডিমেন্টেশন যে রেটটা আসবে সেটা 80S। অ্যান্ড এই 80Sটা আবার ভাগ করা হচ্ছে দুটো সাব ইউনিটে, যেটা লার্জার সাব ইউনিট সেটা 60S, যেটা স্মলার সাব ইউনিট সেটা হচ্ছে 40S। এবার লার্জার সাব ইউনিটটা তিনটে RRNA মলিকিউল দিয়ে গঠিত। সো এগুলো RRNA মলিকিউল। সো তিনটে RRNA ওই সেডিমেন্টেশন রেট ওয়াইজ তিনটে RRNA-কে ভাগ করা হয়েছে, 28S RRNA, 5.8S RRNA অ্যান্ড 5S RRNA। আর যেটা ইউক্যারিওটিকের যেটা স্মলার সাব ইউনিট, যেটা হচ্ছে 40S-টাকে ভাগ করছে, 40Sটা গঠিত হচ্ছে 18S RRNA দিয়ে। তাহলে আবার একবার বলি, যেটা হচ্ছে রাইবোজোম, প্রোক্যারিওটিক রাইবোজোমের টাইপটা হচ্ছে 70S, সেটা দুটো অধ একক দিয়ে গঠিত, 50S এবং 30S। এই 50S রাইবোজোম সাব ইউনিটটা 23S অ্যান্ড 5S RRNA দিয়ে গঠিত, আর 30Sটা একটা দিয়ে গঠিত, সেটা 16S দিয়ে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে যেটা লার্জার সাব ইউনিট সেটা তিনটে RRNA দিয়ে গঠিত, অ্যান্ড স্মলার সাব ইউনিটটা একটা RRNA দিয়ে গঠিত, যেটা হচ্ছে 18S। এগুলো গেল RRNA-এর ভাগ। অ্যান্ড এখানে RRNA স্ট্রাকচারটা তাহলে আমরা দেখালে এইরকমভাবে স্ট্রাকচারটা হবে, যে এই বরাবর হচ্ছে RNA-গুলো এইরকম ধরনের কয়েলিং হয়ে রাইবোজোমের মধ্যে প্রেজেন্ট থাকছে। সো এখানেও সেম এইরকমভাবে হেলিক্যাল একটা স্ট্রাকচার, এইরকমভাবে রাইবোজোমগুলো, RRNA-গুলো রাইবোজোমের মধ্যে প্রেজেন্ট থাকছে। এবার আসি ফাংশন। RRNA-এর কি ফাংশন আছে না, RRNA ইজ দ্য মেজর কম্পোনেন্ট অফ রাইবোজোম অ্যান্ড দাস হেল্প ইন প্রোটিন সিনথেসিস। সো RRNA রাইবোজোম গঠনে সাহায্য করে, এবং এই যে রাইবোজোম, এই রাইবোজোমকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তার মানে প্রোটিন তৈরি করার মেন কাজটা কিন্তু রাইবোজোম করে থাকে। সো যে প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোমকে বলা হয়, তার মানে রাইবোজোম প্রোটিন তৈরি করে। সো রাইবোজোম প্রোটিন তৈরি করে, আবার রাইবোজোমকে তৈরি করছে কে, RRNA। তার মানে অ্যাকচুয়ালি RRNA প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে। সো RRNA-এর মেন ফাংশন হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। শুধু RRNA নয়, mRNA, tRNA, RRNA মিলিতভাবে প্রোটিন সংশ্লেষ করে। সো আপাতত আমরা RRNA-টা বললাম, নেক্সট আমরা যখন দুটো টাইপস আবার পড়বো নেক্সট লেকচারে, mRNA অ্যান্ড tRNA, তারপর টোটালটা দেখবো কিভাবে তিনটে RNA প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে।